আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সমূহের হিসাব লক্ষণ অধ্যায়ের একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আজকের অঙ্কটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। যারা এসএসসি 26 এবং 27 ব্যাচে আছেন, আপনাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত 19 সালের পরে এই অধ্যায়টি সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না। যেহেতু এবার সম্পূর্ণ সিলেবাস আর সারা বাংলাদেশে একটা প্রশ্নের মাধ্যমে পরীক্ষা হবে, তাহলে এই অধ্যায় থেকে অঙ্ক আসার সম্ভাবনা আছে। আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর আমাদের এই অধ্যায়ের বেসিক ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। যদি আপনারা অঙ্ক বুঝতে অসুবিধা হয়, তাহলে সাধারণত বেসিক ছাড়া তো আপনি অধ্যায় বুঝবেন না। তাহলে আপনাকে অবশ্যই বেসিক ক্লাসের ভিডিওটা দেখতে হবে। বেসিক ক্লাসের লিঙ্কটা, মানে ভিডিওর লিঙ্কটা আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। আশা করি প্রথমে বেসিক ক্লাসটা দেখবেন, তারপর অঙ্কগুলো দেখার চেষ্টা করবেন। এখানে বেশি না, 3 থেকে 4টা অঙ্ক, মানে 4টা নিয়ম শিখলে আমাদের কি হয়ে যায়, অধ্যায়টা পুরোপুরি কভার হয়ে যায়। তাহলে শুরু করি আজকের অঙ্ক। আমাদের আজকের অঙ্কের ক নাম্বার বলছে কি, অনাদায় যোগ্য খরচের পরিমাণ। অনাদায় মানে কি, অনাদায় পাওনা খরচ। মনে রাখবেন, এখানে লেখা আছে কি, অনাদায় যোগ্য মানে কি, অনাদায় পাওনা। অনাদায় পাওনা পাওনা এখন হচ্ছে আমাদের অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয় করার জন্য বলছে। তাহলে অনাদায় যোগ্যের আরেক নাম হচ্ছে অনাদায় পাওনা খরচ। তাহলে আমাদের হচ্ছে অনাদায় পাওনা খরচটা হচ্ছে কিভাবে নির্ণয় করতে হবে। সাধারণত আমরা জানি যে আমাদের অনাদায় পাওনা নিয়ে 4টা কথা আছে, 2টা হচ্ছে নতুন, 2টা হচ্ছে পুরাতন। আমাদেরকে এই 4টা সমন্বয় করে এই অনাদায় যোগ্য খরচ বা অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে সময় নষ্ট না করে আমরা শুরু করি আজকে প্রথম অঙ্ক। তাহলে প্রশ্ন হচ্ছে অনাদায় যোগ্য খরচের পরিমাণ নির্ণয় করার জন্য। আর অনাদায় পাওনা খরচ দুইটা একই কথা, মনে রাখবেন। তাহলে আমি প্রশ্ন লেখা আছে আর লিখলাম না, ঘর রাখলাম। বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। বিবরণ টাকা টাকা। তাহলে সাধারণত আমরা কি জানি, সাধারণত আমরা বলছি আমাদের অনাদায় পাওনা 2টা, একটা হচ্ছে নতুন অনাদায় পাওনা, একটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনা। আর অনাদায় পাওনা সঞ্চিতি আবার 2টা, একটা হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, আর একটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। তাহলে এখন যদি আপনি অনাদায় পাওনা খরচ বা অনাদায় যোগ্য খরচ বাড়ি করতে পারেন, তাহলে আপনার এই অধ্যায়ের কতে আর কখনো সমস্যা হবে না। এই অনাদায় পাওনা খরচ যদি শিখেন, তাহলে আমার প্রায় 3 থেকে 4 মার্ক এই অঙ্ক নিয়ে পাবেন। জাবাদা হবে, জাবাদা থাকবে 2টা, আবার কতে আসে এই অনাদায় যোগ্য খরচ। তাহলে আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আমাদের প্রথম বাড়ি করে দেখতে হবে এখানে কোনো পুরাতন অনাদায় পাওনা আছে কিনা। পুরাতন অনাদায় পাওনা আছে কিনা বলছে কি, সুজন ট্রেডার্স এর 31 ডিসেম্বর 2018 তারিখে উদ্বৃত্ত সমূহ নিম্নরূপ দেওয়া আছে। প্রাপ্য হিসাবে যা দেওয়া আছে, অনাদায় পাওনা দেওয়া আছে 8,000। কত দেওয়া আছে, অনাদায় পাওনা 8,000 দেওয়া আছে। তাহলে আমরা যদি বলছি উদ্বৃত্ত দেওয়া আছে, উদ্বৃত্ত, মনে রাখবেন উদ্বৃত্ত মানে কি, এটা হচ্ছে বিগত বছর, মানে প্রথম থেকে শুরু, বছরের শুরু থেকে এটা দেওয়া আছে। তাহলে বলছে কি, যেহেতু 31 ডিসেম্বর 2018 সাল দেওয়া আছে, তাহলে বুঝতে হবে মানে এটা 18 সালের মধ্যে যে কোনো একটা সময়ের মধ্যে কি আছে, এই উদ্বৃত্তটা আমার কাছে আসছিল। তাহলে এটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনা। এটা কি, পুরাতন অনাদায় পাওনা। আসলে বুঝবেন। পরে বলছে কি, অনাদায় পাওনা সঞ্চিতি। তাহলে এটাও কি, যেহেতু আমাদের পূর্বে থেকে এটা আছে, তাহলে এটা হচ্ছে কি, পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। আশা করি বুঝতে পারছেন। পরে বলছে প্রাপ্য হিসাবের আরো 4,000 টাকা অনাদায় পাওনা হিসাবে হিসাবভুক্ত করতে হবে। কি বলছে, প্রাপ্য হিসাব থেকে আরো 4,000 টাকা, মানে নতুন করে আরো 4,000 টাকা কি আমরা তার থেকে পাবো না, প্রাপ্য হিসাব থেকে পাবো না। এই জন্য বলছে কি, প্রাপ্য হিসাব থেকে আরো 4,000 টাকা অনাদায় পাওনা হিসাবে হিসাবভুক্ত করতে হবে। তো সাধারণত আমরা প্রথম কাজ করি কি, পুরাতন অনাদায় পাওনা লিখলাম পুরাতন অনাদায় পাওনা। অনাদায় পাওনা কত টাকা আছে, 8,000 টাকা। এখানে কত আছে, 8,000 লিখলাম, 8,000 টাকা। এটার সাথে কি করতে হবে, এই যে নতুন অনাদায় পাওনা বলছে প্রাপ্য হিসাব থেকে আরো 4,000 টাকা আমরা পাবো না, এটাই হচ্ছে কি, নতুন অনাদায় পাওনা। তো লিখলাম যোগ নতুন অনাদায় পাওনা কত টাকা, 4,000 টাকা। যোগ করলে কত হয়, 8 4 12,000 টাকা। এরপরে কি বলছে, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% হারে সঞ্চিতি সৃষ্টি করতে হবে। এই যে নতুন যে সঞ্চিতি, এটাই কি,
নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। মনে রাখবেন আমরা হচ্ছে পুরাতন অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বিয়োগ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, এটা হচ্ছে অনাদায় পাওনা খরচের সূত্র। পরে আসবে কি যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তারপর করতে হবে কি বিয়োগ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। লাস্ট কি করতে হবে তিনটা যোগ করবেন একটা শুধু বিয়োগ করে দিবেন, এটা হচ্ছে কি অনাদায়ী পাওনা খরচের সূত্র। তাহলে আমরা আগে সঞ্চিতি বাইর করি। সঞ্চিতি সাধারণত কার থেকে বাইর করতে হয় প্রাপ্য হিসাব থেকে বাইর করতে হয়, নিট প্রাপ্য হিসাব। তো এখানে সাধারণত প্রাপ্য হিসাব কত আছে 1,20,000 লিখলাম 1,20,000। এই প্রাপ্য হিসাব থেকে এই যে নতুন অনাদায়ী পাওনা আছে 4,000 টাকা, এই নতুন অনাদায়ী পাওনা আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে, লিখলাম 4,000 টাকা। মানে প্রাপ্য হিসাব থেকে আমরা পূর্বে কিছু টাকা পাবো না, এখন আমরা বলছি কি নতুন করে এই টাকাটাও পাবো না। তো নতুনটা শুধু বাদ দিবেন, পুরাতনটা বাদ দেওয়ার কি নাই সুযোগ নাই। এই টাকা যে টাকা হবে বিয়োগ করলে এই টাকার অবশিষ্ট, এটা হচ্ছে কি অবশিষ্ট প্রাপ্য হিসাব। তাহলে কত পার্সেন্ট হচ্ছে 5% হারে গুণ 5%, গুণ কি 5%। তাহলে আমাদের এখানে বিয়োগ করলে কত হয় 1,16,000। কত 1,16,000 এর 5% হচ্ছে 1,800 টাকা, যোগ করলে কত হয় 17,800 টাকা। তাহলে এবার কি করতে হবে পুরাতনটা বিয়োগ করতে হবে, পুরাতন সঞ্চিতি লিখলাম বিয়োগ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কত হাজার টাকা দেওয়া আছে 12,000 টাকা দেওয়া আছে, লিখলাম 12,000। রাথায় কত 5,800। এটাই আমাদের কি অনাদায় যোগ্য খরচ বা অনাদায় পাওনা খরচ। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমাদের এই অঙ্কের খ নাম্বারটা বলছে কি, এই অঙ্কের খ নাম্বার বলছে প্রয়োজনীয় জাবাদা দাখিলে দাও। এখন দেখেন প্রয়োজনীয় জাবাদা কোন কোন জাবাদার মধ্যে হয় সেটা আমাদের বেসিক ক্লাসে আমরা বিস্তারিতভাবে বলছি। তাহলে আমরা শুরু করি আমাদের। তাহলে জাবাদা সম্পর্কে যদি ভালোভাবে ধারণা পেতে চান তাহলে অবশ্যই বেসিক ক্লাসটা সবাই দেখতে হবে। বেসিক ক্লাস সময় একবারে কম, তাহলে দেখে নিন বেসিক ক্লাস। আমাদের বেসিক ক্লাসের লিঙ্কটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তাহলে হচ্ছে প্রয়োজনীয় জাবাদা দাখিলা। তাহলে এখানে হচ্ছে আমাদের দেখতে হবে কোন কোন এন্ট্রি নিয়ে জাবাদা হয়। আমরা প্রথমে জাবাদার ঘরটা কি, তাহলে দেখেন আমাদের হচ্ছে এই অঙ্কের মধ্যে প্রথম জাবাদা হবে হচ্ছে, যেহেতু বলছে ডিসেম্বর 31, কোনো জানুয়ারি মাসের নিয়ে জাবাদা হয় না। উদ্বৃত্ত নিয়ে কি হয় না কখনো জাবাদা হয় না। তো মনে রাখবেন যেহেতু এটা উদ্বৃত্ত না লেখা আছে, কিন্তু উদ্বৃত্ত কখন হয় বছরের শুরুতে, জানুয়ারি মাসের 1 তারিখে কি হয় উদ্বৃত্ত হয়। উদ্বৃত্ত ডিসেম্বর 31 তারিখে কি হয় না উদ্বৃত্ত হয় না। তাহলে আমাদের বুঝতে হবে এখানে যে প্রাপ্য হিসাব এটা দিয়ে জাবাদা হবে না। পরে হচ্ছে অনাদায় পাওনা। মনে রাখবেন অনাদায় পাওনা নতুনটা নিয়েও জাবাদা হবে, পুরাতনটা নিয়েও জাবাদা হবে। দেখলাম 2018 ডিসেম্বর 31। তাহলে এখানে একটা আছে অনাদায় পাওনা, এটা নিয়ে জাবাদা হবে, লিখলাম অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব। সঞ্চিতি ডেবিট, আর কি প্রাপ্য হিসাব ক্রেডিট। এটাই আমাদের প্রথম জাবাদা। কত টাকা দেওয়া আছে 8,000 টাকা, লিখলাম 8,000। এরপরে দেখেন পরে মনে রাখবেন এই অধ্যায়ে মানে এই অধ্যায়ে কোনো সঞ্চিতি জাবাদা হবে না, শুধু নতুন অনাদায় পাওনা পুরাতন অনাদায় পাওনা জাবাদা হবে প্রথমটা। তো লিখলাম এখানে দেওয়া পরে যদি এটা সঞ্চিতির জাবাদা বাদ, এটা জাবাদা দেওয়া হয়েছে। প্রাপ্য হিসাবে আরো 4,000 টাকা অনাদায় পাওনা হিসাবে হিসাবভুক্ত করতে হবে, এটাও তো কি নতুন অনাদায় পাওনা। লিখলাম ডিসেম্বর 31, সেম জাবাদা, নতুন অনাদায় পাওনা জাবাদা যেটা, পুরাতন অনাদায় পাওনা জাবাদা সেমটাই। লিখলাম অনাদায় পাওনা হিসাব ডেবিট। কত টাকা বলছে 4,000 টাকা, লিখলাম 4,000। পরে কি হবে প্রাপ্য হিসাব ক্রেডিট, এই 4,000 টাকায়। তাহলে আমাদের এখানে দুইটা জাবাদা হয়ে গেছে অলরেডি। পরে কি বলছে এই যে অনাদায় পাওনা সঞ্চিতি, এটার উপর কি হবে না নতুন অনাদায় পাওনা সঞ্চিতি পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি এগুলো নিয়ে কোনো কি হবে না জাবাদা হবে না। নতুন অনাদায় পাওনা পুরাতন অনাদায় পাওনা এই দুইটা নিয়ে কি হবে সবসময় জাবাদা হবে। আর 3 নম্বর জাবাদা হবে হচ্ছে আমরা এখান থেকে একটা খরচ বাই করছি, কত অনাদায় যোগ্য খরচ বা অনাদায় পাওনা খরচের পরিমাণ বাড়ি করছি, ওই পরিমাণ নিয়ে দুইটা জাবাদা হবে।
লিখলাম ডিসেম্বর 31। হবে কি অনাদায় পাওনা হিসাব, পাওনা হিসাব ডেবিট। টাকা হচ্ছে কত আমরা বাড়ি করছি অনাদায় যোগ্য, মানে কর উত্তর কত হয়েছে 5800, ওইটা নিয়ে যাবো দিতে হবে অনাদায় যোগ্য খরচ নিয়ে 5800। আবার কি হবে অনাদায় পাওনা সঞ্চিত হিসাব, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট কত টাকা হবে এই 5800 টাকাই হবে। তাহলে আমরা এই যে অনাদায় যোগ্য খরচ বা অনাদায় পাওনা খরচ নিয়ে যাবো হবে বলছি না দুইটা, একটা যাবো হয়েছে। আর একটা যাবো কি হবে, আর একটা যাবো হচ্ছে আমরা এই অনাদায় যোগ্য খরচটা বন্ধ করতে হবে। কি করতে হবে বন্ধ করতে হবে। তো আবার সেম ডিসেম্বর 31। এবার কি হবে হবে হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ ডেবিট, অনাদায় পাওনা হিসাব ক্রেডিট, অনাদায় পাওনা হিসাব ক্রেডিট সেম টাকায় 5800, 5800। তাহলে আমরা বলছি কি আমাদের কতে যে অনাদায় খরচটা বাইর করছি ওইটা যদি কতে নাও বলা হয় আপনাকে অবশ্যই এটা বাইর করতে হবে, কারণ জাবাদা ওইটা নিয়ে জাবাদা দুইটা দিতে হবে, সব অঙ্কের মধ্যে নিয়ম এটাই। তাহলে আমাদের একটা হচ্ছে অনাদায় পাওনা ধার্য করার জাবাদা, আর একটা হচ্ছে বন্ধ করার জাবাদা। আশা করি বুঝতে পারছেন। মানে এই অধ্যায়ে টোটাল জাবাদা কয়টা হয়, এই অধ্যায়ে কোন কোন প্রশ্নটা বেশি আসে, কোনগুলো করলে সহজে শিখতে পারবেন আমাদের বেসিক ক্লাসের বিস্তারিতভাবে বলা আছে। আপনারা অবশ্যই বেসিক ক্লাসটা দেখবেন। আশা করি আমাদের খ নম্বর সবাই বুঝতে পারছেন। আমাদের এই অঙ্কের গ নম্বর বলছে আয় বিবরণী ও উদ্বৃত্ত পত্রে প্রাপ্ত হিসাব সংক্রান্ত দফা প্রদর্শন করতে। মানে আমাদের প্রাপ্ত হিসাব সংক্রান্ত যে যে এন্ট্রি গুলা হয়, মানে যে যে লেনদেন গুলা হয় ওই লেনদেন গুলা কিভাবে আমরা বিশদায় বিবরণীতে লিপিবদ্ধ করি এবং কিভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ করি সেটা দেখাতে বলছে। তাহলে আমরা প্রথম কাজ করি বিশদ আয় বিবরণী আংশিক। তো শুরু করি, প্রথম লিখলাম হচ্ছে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী ব্যাখ্যা লিখবেন আংশিক, যেহেতু পুরোটা করতে হবে না আংশিক। গড় হবে বিবরণ টাকা টাকা। সাধারণত এই প্রশ্নটা আরেকভাবেও আসে, অনাদায় পাওনা ও অনাদায় পাওনা সঞ্চিতি বিশদায় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে প্রদর্শন করতে হবে তা দেখাও। এই প্রশ্নটা এইভাবেও আসে, দুইটা প্রশ্নের নিয়ম একই রকম। তাহলে আমার সাধারণত বিশদায় বিবরণীতে প্রাপ্ত হিসাব সংক্রান্ত দফা, কোনগুলো প্রাপ্ত হিসাব সংক্রান্ত দফা তবে আমরা যে ক নাম্বার করছি অনাদায় পাওনা খরচ, চারটা এন্ট্রি নিয়ে ওই চারটা এন্ট্রি হুবহু এখানে বসে যাবে। কি বলছে চারটা এন্ট্রি হুবহু এখানে বসে যাবে। তাহলে আমরা দেখাই, বললাম হচ্ছে বিবরণ টাকা টাকা। তাহলে প্রথম হবে কি, প্রথমে পুরাতন অনাদায় পাওনা লিখলাম পুরাতন। আচ্ছা আমাদের এখানে লিখতে হবে পরিচালন ব্যয়, মানে বাদ, যেহেতু আমাদের এখানে কি করি আমরা প্রথমে বিক্রিত পণ্যের প্রথম আছে নির্বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয় মোট মুনাফা, মোট মুনাফার পরে কি বাদ পরিচালন ব্যয় আসে। পরিচালন ব্যয়ের অংশ হচ্ছে কি অনাদায় পাওনা খরচ, এগুলা আমার লিখতে হবে বাদ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় দেখলাম পুরাতন অনাদায় পাওনা, পুরাতন অনাদায় পাওনা সংক্ষেপে লিখলাম কত 8000 টাকা দেওয়া আছে লিখলাম 8000। পরে বলছে নতুন অনাদায় পাওনা আছে লিখলাম যোগ নতুন অনাদায় পাওনা কত আছে 4000 টাকা। তার সাথে যোগ হয় কি নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, আমরা কত বাড়ি করছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে 5800। এই তিনটা যোগ করলে কত হয় বা 17800 লিখলাম 17800 বিয়োগ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা দেওয়া আছে কত 12000 টাকা লিখলাম 12000 বিয়োগ করে থাকে কত 5800 টাকা। আমরা এটাই কি করি বিশদায় বিবরণীতে প্রাপ্য হিসাব সংক্রান্ত বা অনাদায় পাওনা বা অনাদায় পাওনা সঞ্চিতি সংক্রান্ত লেনদেনগুলো আমরা এইভাবেই লিপিবদ্ধ করি। আশা করি বুঝতে পারছেন। আর্থিক অবস্থার বিবরণীতে অনাদায় পাওনা সঞ্চিতি বা প্রাপ্য হিসাব কার সাথে আসে, আসে হচ্ছে প্রাপ্য হিসাবের সাথে। আর প্রাপ্য হিসাবটা কোন সম্পদ, চলতি সম্পদ। তাহলে আমার প্রথমে লিখতে হবে সম্পদ সমূহ, যেহেতু নিয়ম যেটা এটা লিখতে হবে সম্পদ সমূহ।
চলতি সম্পদ, চলতি সম্পদ। প্রথম আসবে কি প্রাপ্য হিসাব, টাকা দেওয়া আছে এখানে, প্রাপ্য হিসাব কত টাকা দেওয়া আছে 1,20,000, দেখলাম 1,20,000। মনে রাখবেন প্রাপ্য হিসাব থেকে শুধুমাত্র নতুন অনাদায় পাওনা এবং নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বিয়োগ যাবে। তো দেখলাম বাদ নতুন অনাদায় পাওনা, অনাদায় পাওনা কত টাকা দেওয়া আছে নতুন 4,000 টাকা, দেখলাম 4,000 টাকা বিয়োগ করলে হয় 1,16,000 টাকা, বিয়োগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা আমরা কত বাইর করছি 5,800 টাকা, 5,800। তো আর থাকে কত 1,10,000 কত 200, 1,10,200 টাকা, 1,10,200 টাকা আমরা কি করব আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রে উপস্থাপন করব কোন নামে, প্রাপ্য হিসাব অথবা অনাদায় পাওনা অথবা অনাদায় পাওনা সঞ্চিতি নামে। আশা করি বুঝতে পারছো।